বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন বিদেশ সচিব জন কেরি। দীর্ঘ 1 ঘন্টা যাবত চলে আলোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সারলেন মার্কিন বিদেশ সচিব জন কেরি। প্রায় 1 ঘন্টারও বেশি সময় দুজনের মধ্যে আলোচনা হয়। বৈঠকে জন কেরির সঙ্গে বাণিজ্য এবং নিরাপত্তা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন প্রধানমন্ত্রী। এদিকে গতকালই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক সারেন জন কেরি। সম্প্রতি বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে তাদের নেতাদের ফোনে আড়ি পেতেছে মার্কিন নিরাপত্তা সংস্থা। কেরির সঙ্গে সুষমা স্বরাজের বৈঠকে নয়াদিল্লির তরফে ফোনে আড়ি পাতার প্রসঙ্গটি তোলা হয় বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের 26তম সেনাপ্রধানের দায়িত্বভার গ্রহণের পরই পাকিস্তানকে চরম বার্তা জেনারেল দলবীর সিং সোহাগের। অতীতের কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে চরম পদক্ষেপের হুঁশিয়ারি সেনাপ্রধানের। সেনা প্রধান পদে বসেই পাকিস্তানকে চরম বার্তা জেনারেল দলবীর সিং সোহাগের। অতীতে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পাক সেনাদের ভারতীয় জওয়ানের মাথা কেটে নেওয়ার মতো কোনো ঘটনার আগামী দিনে পুনরাবৃত্তি হলে চরম পদক্ষেপের হুঁশিয়ারি শোনা গেল তার গলায়। সেনাপ্রধান হিসেবে শুক্রবার তাকে স্বাগত জানিয়ে গার্ড অফ অনার দেয়া হয়। সেই অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেনারেল সোহাগ বলেন, এরকম যে কোনো ঘটনার ফের হলে আমরা জবাব দেব সঙ্গে সঙ্গে, এবং তা হবে তীব্র জোরালো, যেটুকু যথেষ্ট তার চেয়েও বেশি। who made supreme sacrifice in the line of duty for the nation. It is with a sense of pride and humility that I assume the responsibility of the office of Chief of the Army Staff. It is a matter of great honor for me to lead the bravest and the finest army in the world. I would like to express my sincere gratitude to the government for reposing faith in me. I also am grateful to my illustrious predecessors who, with their vision, astute leadership, contributed immensely to make this army what it is today. It will be my endeavor to take this army to even greater heights. এটুকু আমি আপনাদের দৃঢ়তার সঙ্গে বলতে পারি। এদিন জেনারেল সোহাগ তার উপর বর্তমান সরকার আস্থা রাখায় কৃতজ্ঞতা জানান। গত মে মাসে মেয়াদ শেষ হয়ে আসার সময় ইউপিএ সরকার তাকে সেনা প্রধান পদে বসানোর সিদ্ধান্ত নেওয়ায় গোড়ায় আপত্তি জানিয়েছিল বিজেপি, কিন্তু এনডিএ সরকার গড়ার পরপরই তাকে সেনা প্রধান করা হবে বলে জানিয়ে দেন প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি। তার আগে সরকারের নিয়োগের সিদ্ধান্তই বহাল রাখছেন বলে জানান তিনি। কোন কোন ক্ষেত্রে তিনি গুরুত্ব দেবেন প্রশ্ন করা হলে নয়া সেনাপ্রধান জানান, ভারতীয় সেনাবাহিনীর শক্তি, কার্যকারিতা বাড়ানো, অভিযানে নামার জন্য তৈরি থাকার ক্ষমতা বাড়ানোর এগুলির উপর জোর দেবেন তিনি। তাছাড়া বাহিনীর আধুনিকীকরণ, পরিকাঠামো উন্নত করা, মানব সম্পদের ব্যবহার, সেনাকর্মী, প্রাক্তন জওয়ানরা যাতে ভালো থাকেন, এসবও তার কাছে গুরুত্ব পাবে বলে জানান তিনি। My focus therefore will be my soldier. I'll ensure that our soldiers are motivated, they are comfortable, they are competently led and trained, and are provided with latest weapons and equipment required for the assigned task. In that, my focus areas would be to enhance operation preparedness and the effectiveness of the Indian Army, force modernization, infrastructure development, and optimization of human resource. Welfare of serving soldiers, ex-servicemen, and Veer Naris is an issue which is very close to my heart, and I'll do my best. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এবার হাইড্রোসিফিলাস রোগে আক্রান্ত শিশুর খোঁজ মিলল রাজনগরের রাঙ্গামুড়ায়। অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না ছোট্ট 1 মাসের শিশু সুরজের। সরকারি সাহায্যের আবেদন সুরজের পিতামাতার। জিরানিয়ার সেই হাইড্রোসেফালাস আক্রান্ত ছোট মেয়ে রোনা বেগম বেঁচে ফিরেছিল, এখন সুস্থ সে। কিন্তু 1 মাসের ছোট্ট সুরজ কি বাঁচবে? কেউ কি সাহায্যে এগিয়ে আসবে, বা সরকারও কি দায়িত্ব নেবে? এই প্রশ্নগুলো নিয়েই রাঙ্গামোড়ার জালাল মিয়া, জলেখা আক্তাররা হাইড্রোসেফালাস আক্রান্ত শিশুপুত্রকে নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন সাহায্যের আশায়। মাসখানেক আগেই বিলোনিয়ার রাঙ্গামোড়া গ্রামের জলেখা আক্তার অস্বাভাবিক বড় মাথাওয়ালা শিশুর জন্ম দেন। প্রথমে রাজনগর হয়ে উদয়পুর, পরে
উদয়পুরে এক ডাক্তারের পরামর্শে জালেখাকে আগরতলার এক নার্সিং হোমে নিয়ে সিজারিয়ান করানো হয়। স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বড় মাথা দেখে নার্সিং হোমের ডাক্তাররা কদিন পর জিবিতে পাঠিয়ে দেন। 6 দিন ধরে সেখানে নবজাতকের চিকিৎসা হলেও জিবির চিকিৎসকেরা জানিয়ে দেন এখানে উপযুক্ত চিকিৎসা সম্ভব নয়, নিয়ে যেতে হবে কলকাতা বা অন্য কোথাও। দিনমজুর পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। কোথা থেকে আসবে বাইরে নিয়ে যাওয়ার টাকা? বাড়ি ফিরে এসে পরিবারের সবাই কিংকর্তব্য বিমূঢ়। এদিকে মাসখানেক সময়ের মধ্যেই জালাল জালেখার ছেলে সুরজের মাথাটা আরো বড় হয়ে উঠেছে। হাত ও পা শুরু হয়ে গেছে, ওজন হয়ে গেছে অন্তত 10 কেজির মতো, এবং এই মাথা বড় হওয়ার প্রক্রিয়া দিন দিন বাড়বে, আর চিকিৎসা না হলে অবধারিত মৃত্যু। বৃহস্পতিবার বিকেলে রাজনগর হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে এমনই জানালেন ডাক্তার সুশান্ত সাহা। এদিন সুরজের বাবা মা বিধায়ক সুদন দাসের পরামর্শে রাজনগরে ডাক্তার দেখাতে আসেন ছেলেকে নিয়ে। সুশান্তবাবু বলেন, হাইড্রোসিফালাসের চিকিৎসা তো এখানে সম্ভব নয়, তাই আগরতলা রেফার করা হবে। সুরজের বাবা মা কাতর আবেদন জানিয়ে বলেছেন, ফুটফুটে ওই সন্তানকে বাঁচাতে এগিয়ে আসুক সরকার কিংবা কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিরা। তার নামে এক মহিলা রাজনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসেছিল ডেলিভারির জন্য, কিন্তু এখানে কিছু কমপ্লিকেশন অ্যারেস্ট করার কর্তব্যরত ডাক্তারবাবু ওনাকে উদয়পুর হাসপাতালে রেফার করেছেন। উদয়পুর হাসপাতাল থেকে পেশেন্টটা আগরতলায় গিয়ে ওখানে সিজার করিয়ে যে বাচ্চারা জন্ম দিয়েছেন ওর হাইড্রোসেফালাস আমরা মেডিকেলের ভাষায় বলি, তার শরীরের থেকে মাথার পরিমাণটা অনেক বড় থাকে এবং সেটার খুব দুরারোগ্য রোগ এবং একটা দিনকে দিন মাথার পরিমাণটা বাড়তে থাকে। তো গত 1 মাসে যে পেশেন্ট এসছে আমাদের এখানে এখন, ওর মাথার সাইজ শরীরের অনুপাতে অনেক অনেক বড়, এবং সেটা এই মুহূর্তে রাজনগরে আমাদের কোনো স্বাস্থ্য সেরকম চিকিৎসার কোনো এখানে ব্যবস্থা নেই। তো আমরা যে জিনিসটা করতে পারি যে এসএসকের আন্ডারে 1 মাস পর্যন্ত শিশুদের যে আমরা রেফারের টাকা থাকে সেটা দিয়ে আমাদের রাজনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে আমাদের যতটুকু সাহায্য করার আমরা করব, এবং পেশেন্টটাকে আমরা আজকেই আগরতলাতে স্থানান্তরিত করার ব্যবস্থা করছি এবং ফার্দার চিকিৎসা ওখানে। 2 বেলা খেটে ভাতের ব্যবস্থা করে যেখানে কষ্টের, সেখানে লাখ লাখ টাকা খরচ করে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়। ওরা জিরানিয়ার সেই হাইড্রোসিফালাস আক্রান্ত ছোট্ট রুনা বেগম, যার ছবি সংবাদপত্র ও টিভিতে বারবার দেখা গেছে, তার কথাই বলছেন। বছর 2 আগে রুনার এমন রোগ সারিয়ে আনা হয়েছে বাইরে থেকে এবং প্রায় কোনো খরচই লাগেনি। এদিকে জালাল এদিন রাজনগরে দাঁড়িয়ে জানালেন, এমনিতেই নার্সিংহোমে সিজার করাতে গিয়ে যা কিছু সম্বল ছিল সব গেছে, এখন সে ছেলের জন্য 100 টাকার ওষুধ কিনবে সেটাও নেই। আগরতলার নার্সিংহোমে আমরা সিজার হয়েছে, তারপরে আমরা সিজার হওয়ার পরে আমরা বাচ্চার সিরিয়াস অবস্থা ছিল, তারপরে আমরা জীবিত রেফার করছে, ডাক্তারে নিয়ে আসে জীবিত। তারপরে জীবিত আনার পরে আমরা 6 দিন ছিলাম। জীবিত থেকে কইছে ছুটি দিছে, তারা ছুটির পরে কইছে তারা কলকাতা নেওয়ার লেগে। তা আমরা কইছি স্যার আমরা তো পারতাম না কলকাতা নেওয়ার লেগে, আপনার এরকম ক্ষমতা নাই। তারপরে কইছে না থাকলে আর কি করবো। তা আমরা কইছি আবার স্যার দেখেন আপনারা একটু চিকিৎসা করতে পারেন না, সরকারিভাবে আপনার দিকে দেখেন কিছু সাহায্য আছে না। কইছে না পারতাম না, আমরা কাছে এরকম কোনো চিকিৎসা নাই। তারপরে আমরা আর কি করবো, আমরা কাছে তো এরকম ক্ষমতা নাই যে আমরা কলকাতা নিয়ে চিকিৎসা করাবো, এমনি অনেক টাকা আমরা খরচ হয়ে গেছে। সরকারিভাবে কোনো চিকিৎসা চাই আমরা, যদি ভালো হলে তো ভালোই, আর না ভালো হলে আর কি করবো, কর্ম যা আছে তা। আমরা তো নিজে কোনো আমরা তো সরকারিভাবে ছাড়া আমরা এমনি ক্ষমতা নাই আমরা চিকিৎসা করার। গেছি এমনকি প্রধানমন্ত্রী আমরা সবাই দেখেছি, প্রধানমন্ত্রী করছে এমএলএ কাছে নেওয়ার লিগে, এমএলএ পাঠাইছে হসপিটালে ডাক্তার দেখাই ওষুধ নেওয়ার লিগে, তারপরে আমরা আইছি। এই অবস্থায় ওরা সকলেই তাকিয়ে আছেন সরকারি বা বেসরকারি সাহায্যের জন্য, তাতে যদি বাইরে নিয়ে গিয়ে সুরজের চিকিৎসা করা যায়। ভালো হয়েছে, আমি চাই আমার ছেলে যাতে ভালো হয়, সরকারের যাতে সাহায্য করে, সাহায্য করতে পারে সবাই। আমি এটা চাই আমার ছেলে যেন ভালো থাকে, ভালো হয়, এটাই আমি সরকারের কাছে চাই। ডেলিভারি দিয়েছে নার্সিংহোমে ডেলিভারি দেওয়ার পরে মার অবস্থা হচ্ছে সিরিয়াল দেখে আপনার হস করে দিয়েছে জীবিত দেওয়ার পরে আসলাম 11 দিন। 11 দিনের পরে ডাক্তারবাবু চেষ্টা করবে, ডাক্তার বলছে তখন আমরা ধরার জন্য কলিকাতা নিতে নিবি। তো আমি কইছি দেখেন দাদা আমি কলিকাতা নিবে মতন সাহায্য নাই, আমার কাছে কিছু নাই, আমি একদম গরিব বেচারা মানুষ, আমি এরকম মাল লাগি বহুত টাকা খরচ করে দিয়েছি, আমি এখন বাড়ি দুয়ার বেতন ছাড়া মানুষের টাকা যেতেন না,
বলে আমি কি দিয়ে গলি বেতা নিতাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। পানীয় জল রাস্তার বেহাল অবস্থার ফলে পথ অবরোধ করল সোনামুড়া নগর পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের এলাকাবাসীরা। বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সমস্যার কথা জানানো হলেও কোনো সাহায্য না পেয়ে সোনামুড়া বক্সনগর সড়ক অবরোধ করে এলাকাবাসীরা। দীর্ঘ ১.৫ ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ। দীর্ঘদিনের বঞ্চনা থেকে রেহাই পেতে রাস্তায় নামলো এলাকাবাসী। পানীয় জল ও রাস্তার বেহাল অবস্থার ফলে এবার রাস্তা অবরোধ করল সোনামুড়া নগর পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের মানুষ। এই ওয়ার্ডের মানুষেরা প্রায় ৩ বছর ধরে ভুগছে পানীয় জলের সংকটে। এই ৭ নং ওয়ার্ডের মানুষ যে রাস্তাটি দিয়ে চলাফেরা করে, এই রাস্তাটিও বহুদিন ধরে পড়ে আছে বেহাল অবস্থায়। এই এলাকার মানুষের এই দুরবস্থার দিকে দেখেও না দেখার মতো ভান করছে এলাকার কমিশনার লিলুফা বেগম। এমনটাই মন্তব্য এই এলাকার মানুষের। তাদের আরও ক্ষোভ পূর্ত দপ্তরের বিরুদ্ধে। বহুবার এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নিলেও তারা কোনো প্রকারের পদক্ষেপ নেয়নি। তাই শুক্রবার বাধ্য হয়ে এলাকাবাসীরা রাস্তা অবরোধে নামেন। প্রায় ১.৫ ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকে সোনামুড়া বক্সনগর রোডে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে গাড়ি, বাইক সহ পথ চলতি মানুষ। কিন্তু এই সবকিছুর মধ্যে অবাক করার বিষয় হলো, এই অবরোধকারীদের সাথে কথা বলার জন্য বা তাদের কোনো প্রকারে আশ্বাস দেওয়ার জন্য কোনো উচ্চপদস্থ আধিকারিকদের দেখা যায়নি অবরোধস্থলে। এই এলাকার কিছু সিপিএম নেতৃত্বদের আশ্বাস পেয়ে তারা পথ অবরোধ তুলে নেয়। এলাকাবাসীরা জানান যে তাদের দাবিগুলি যদি আগামী দিন পূরণ না হয় তাহলে তারা আবারও পথ অবরোধে বসবে। এলাকাবাসীরা আরও জানায়, দাঁড়াইছি আমরা রাস্তার দরকার, জলের দরকার। আমরা ট্যাঙ্কি একটা দিয়ে রাখছে, সুন্দর দেয়, হ্যাঁ, কিন্তু জল পাই না। এরপরে ফ্যামিলি আমরা মেন রুট জল দিয়ে কাটতে লেছি, আমরা কোনো দিকে নামতাম পারি না। তার কাছে রোজার মাসে অনুরোধ করছি, আমরা জল দেওয়ার দিকে তারা দিচ্ছে না। 3বার রাস্তা অবরোধ করছি, তারা আইয়া জল দেবো কইয়া রাস্তা বাইরে দেয়। 2 দিন দেয়, এরপর আবার বলে সাফাই নষ্ট হয়ে যায়। আগে 2-3 বছর আমরা কষ্ট। রাস্তার কি অবস্থা? রাস্তা হয়েছে রাস্তা একবারে এনে গেছে, 6 মাস রাস্তা আমরা রাস্তাটা কাটতে লাগছি। কাটতে দেয় এমন বাজে কাটতে রাখছে, আমরা জল জানতে পারি না। কোন রাস্তা দিয়ে গেলে মানুষ আমরা জল দেয় না। সকাল করে আমরা 9টা সাফাই দিতে গেছি, আমরা পানি খাই না। আমরা জলের কারণে আর রাস্তার কারণে আমরা এদিকে যাচ্ছি। দিলু মাস্টার, বাদশা মিয়া, আবুল মিয়া সই করছে, আমরা কালকে বইয়া সমাধা করে দিব। সমস্যা আজকে 2-3 বছরে আমরা সমস্যা শেষ নেই জলের। রাস্তার অর্ধেক কাটতে লাগছে, আর অর্ধেক কাটতে লাগছে। অনেক সাইডও যাইতে পারি না, এই সাইডও যাইতে পারি না। আমরা কোনো সমস্যা সমাধান হচ্ছে, আমরা তার কাছে যাই যে অনুরোধ করছি, আমরা রাস্তাটা একটু দেখেন, আমরা রাস্তাটা একটু দেখ, কেউ চায় না। এখন আমরা রাস্তা অবাধ্য করছি, আমরা রাস্তা জলের লাই আর রাস্তার লাই। এখন দেখার বিষয় হলো কবে নাগাদ এই এলাকাবাসীদের দুর্ভোগ শেষ হয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। টিএসআর 12 নং বাহিনীর রাইজিং ডে উপলক্ষে এক রক্তদান শিবির, চিত্র ও ভাস্কর্য প্রদর্শন সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত মহকুমা শাসকের অফিস প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের আইজি, টিবিরয় সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া চাকমাঘাটস্থিত মহকুমা শাসকের অফিস প্রাঙ্গণে ত্রিপুরা স্টেট রাইফেলসের 12 নং বাহিনীর প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বাহিনীর উদ্যোগে শুক্রবার সকাল 9টায় প্রদীপ প্রজ্বলন, শান্তির দূত পায়রা উড়িয়ে, তৎসঙ্গে খোলা আকাশে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্য পুলিশের আইজি টিবি রয়। তাছাড়া এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএসআর 12 নং বাহিনীর সিও তপন কুমার দেবনাথ, খোয়াই জেলার এসপি আর দেবনাথ, তেলিয়ামুড়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য সহ মহকুমার পুলিশ আধিকারিক চন্দন সাহা। টিএসআর 12 নং বাহিনীর রাইজিং ডে উপলক্ষে বাহিনীর উদ্যোগে কুচকাওয়াজ প্রদর্শন, রক্তদান শিবির, চিত্র ও ভাস্কর্য প্রদর্শন সহ বাহিনীর জওয়ানদের সশ্রমে উৎপাদিত কৃষিজ ফসলের বিপণী সম্ভার প্রদর্শন করা হয়। বাহিনীর রাইজিং ডে উপলক্ষে ভাষণ রাখতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে রাজ্য পুলিশের আইজি টিবি রয় বলেন, ये बटालियन रेज हुआ था 1 अगस्त, आज से 6 साल पहले। फर्स्ट बैच ऑफ 12 बटालियन टीएसआर का पर्सनल जो हुआ था वो हुआ था 2009 में। इस बटालियन का अंडर 17 कैंप है, 17 कैंप है। एक भी कैंप
प्लेन एरिया में नहीं है, सिवाय ये टेक्निकल हेडक्वार्टर ने उग्रपंथ दमन में काफ़ी कामयाबी हासिल की, जिसके द्वारा एक सशस्त्र उग्रवादी को मार डाला। অনুষ্ঠানকে ঘিরে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান উপলক্ষে বাহিনীর উদ্যোগে জওয়ানদের মধ্যে ক্রীড়া পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়ায় অংশগ্রহণকারী জওয়ানদের হাতে পুরস্কার তুলে দেন আইজি টিভি রয় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া থানা পুলিশের হাতে ধরা পড়ল জসিম মিয়া নামে এক কুখ্যাত চোর। প্রায় 32,000 টাকা মূল্যের দুটি খাট চুরির দায়ে পুলিশের জালে আটক করেছে। সোনামুড়া থানার পুলিশের হাতে ধরা পড়ল এক কুখ্যাত চোর, ধৃতের নাম জসিম মিয়া। ঘটনা শুক্রবার বিকেলে। জানা যায়, গত বুধবার রাতে সোনামুড়া তামসাবাড়ি একটি কাঠের আসবাব তৈরির দোকান থেকে চুরি যায় দুটি খাট। চুরি যাওয়া খাটগুলির মূল্য 32,000 টাকা বলে জানান দোকানের মালিক নুরুল হক। কবে নিছিল? পরশুদিন লেগে গেছে। এখন কি ধরা পড়ছে না? আজকে ধরা পড়ছে। কত হইব খাটগুলো? দুটো খাট একদম 32,000 টাকা। নিছিল কবে? পরশুদিন লেগে গেছে। তার নাম জসিম মিয়া, 70 মিয়ার ফলা। আজকে ধরছে। আর যদি আর এখানে চোখের যে ব্যবসাটা করে, এটা অবৈধ ব্যবসা। চোরে চোখের ডাক্তারি করে। খাটের মালিক আমি। ঘটনার পরই সোনামুড়া থানায় একটি মামলা করা হয়। অবশেষে পুলিশ শুক্রবার বিকেলে চুরির দায়ে গ্রেপ্তার করে স্থানীয় যুবক জসিম মিয়াকে। সে পেশায় হাতুড়ে চিকিৎসক বলে জানায় এলাকাবাসী। পুলিশ চুরি যাওয়া দুটি খাট উদ্ধার করে ধৃত জসিম মিয়ার দোকান থেকে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ধৃত জসিম মিয়ার বিরুদ্ধে আগেও বহু চুরির অভিযোগ রয়েছে। আর এই দাগি চোর পুলিশের জালে আটক হওয়ায় খুশি এলাকাবাসী সহ স্থানীয় দোকানদাররা। রাত্রেবেলা আমার খাটটি চুরি হয়েছে দোকান থেকে। চুরি হয়েছে পরে তারপর আমি তারা জিজ্ঞেস করলাম, তার দোকান অব্দি যে খাটটা আমার চাচাই নিচেতে আলগে দিয়ে নিতে বলছে না, খাটটা নিতে চাচাই নিছে। তার দোকান অব্দি দাগ আসছিল, পুলিশ এসে সকালবেলা ইনকোয়ারি করে গেছে। তারপরে আমি ভাবলাম যে তার দোকান অব্দি যেহেতু দাগটা আছে, নিশ্চয়ই দিয়ে চুরি করছে তার দোকানে মালটা। তারপর আমি তারে পরদিন গতকালকে বিকালবেলা তারা জিজ্ঞেস করলাম যে আমার মালটা তেমন চুরি হয়েছে, তুই জানোস কিনা? এ আমারও কইছে যে হ্যাঁ চুরি হয়েছে। যে আমি মালটা জানি কিনা, আমি মালটা যা তোর মালটা বার করে দেবো, আমি 198% শিওর যে তোর মালটা বার করে দেন, তুই কারো জানাস না। তারপর আমি তারে টাকা লোভ দিয়েছি, হ্যাঁ কিছু টাকা লাগলে আমি টাকা দেবো, তুই আমার মালটা বার করে দিয়েছি। তারপরে তো এমন কথাবার্তির পরে আজকে কইতাছে তার বাড়িতে গেছি, আর কইতাছে তোর মালটা পাইবি ঠিক আছে, কিন্তু 2-3 দিন পরে পাইবি। আমি কইতাছি আমার মালটা ডেলিভারি অর্ডারের মাল, আমার পার্টি আজকে হয়ে গেছে, মালটা লেগে তুই খাটটা আমার আজকে দিতে হবে। তখন আর 2-3 দিন দেরি হইব খাটটা দিতে। তারপর আমি ভাবলাম যে খাটটা 2-3 দিন পরে নিশ্চয়ই দিব, তাহলে তো শিউর দিয়ে নিছে খাটটা, কারণ তাই হলে আনলে এমনিতে শিউরতে কী করে কয় যেতে খাটটা দিতে পারবো, তাই না আনিলেও তো আর এই কথাটা করতে পারে না। তারপর আমি তার একটু ঘরটা একটু তল্লাশি করলাম, অন্য লোক লাগাইয়া তার পাশের দোকানদার আছে দিয়ে করালাম। দেখলাম যে তার খাটটা দেখা যায় তার দোকানের মধ্যে এটা রাখছে, অথচ সকালবেলা পুলিশে দেখলো যে তার দোকানের মধ্যে কোনো খাট টাট নাই, কিন্তু আমরাও দেখলাম এটা এমনভাবে তাই ডেকোরেশন করে রাখছে, প্লাইউড দিয়ে দেখা যায় না, মাঝখানে খাটটা রেখে 2 সাইড দিয়ে প্লাইউড দিয়ে ডেকোরেশন করে রাখছে। তার নাম হয়েছে জসিম মিয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃক্ষরোপণ তথা বনমহোৎসব অনুষ্ঠান পালিত হয় দক্ষিণ জেলার পুরাতন রাজবাড়ী থানা প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। দক্ষিণ জেলার পুরাতন রাজবাড়ী থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ তথা বনমহোৎসব। শুক্রবার থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বনমহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ, বিলুনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ কুমার পাল, রাজনগর পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান দ্বিজেন্দ্র চন্দ্র মজুমদার সহ পিয়ারবাড়ি থানার আধিকারিক ও জওয়ানরা। অনুষ্ঠানে থানা চত্বরের বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করে অতিথি ও জওয়ানরা রোপণ করা হয় 65টি আম্রপালি চারা। এছাড়াও জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে জেলার থানা ও ফাঁড়িগুলিতে রোপণ করা হয় 800 আম্রপালির চারা বলে জানান পুলিশ সুপার শঙ্কর দেবনাথ। রোপণ উৎসব পালন করলাম আমরা, এখানে আম্রপলির চারা 65টা লাগিয়েছি। আর এমনিতে সারা ডিস্ট্রিক্টে আমরা প্রায় 800 আম্রপলির চারা আমরা বিভিন্ন থানা, আউটপোস্ট এবং আমাদের ক্যাম্পগুলোতে এবার আমরা লাগিয়েছি। এছাড়াও বিভিন্ন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও আমরা অনেক চারা পেয়েছি, ওইগুলোও লাগাচ্ছি এবং আমাদের স্টাফদের মধ্যে এটা অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি যাতে বৃক্ষরোপণটাকে, উৎসবটাকে আমরা সাকসেসফুল করতে পারি। বড় মহোৎসব অনুষ্ঠানকে ঘিরে থানা জওয়ানদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়াস্থিত বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পালন করা হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় বৃক্ষরোপণ উৎসব। তেলিয়ামুড়াস্থিত বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিকাল 3টায় পালন করা হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান।
বিশেষ বড় আকারে না হলেও উক্ত অনুষ্ঠানে ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র বসাক বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর একে একে শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের মাধ্যমে রোপণ করা হয় বিভিন্ন প্রকার গাছ। প্রসঙ্গত, বিদ্যালয়ের অঙ্গনে লক্ষ্য করা যায় বিগত বছরগুলিতে লাগানো বিভিন্ন ধরনের গাছ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম জিমন্যাস্ট হিসেবে দেশে ব্রোঞ্জ পদক এনে দিলেন ত্রিপুরার সোনার মেয়ে দীপা কর্মকার। কমনওয়েলথ গেমসের ইতিহাসে এই প্রথম কোনো ভারতীয় মহিলা জিমন্যাস্ট পদক পেল। তারই জয়ে খুশি রাজ্যবাসীও। ইতিহাস গড়লেন ত্রিপুরার দীপা কর্মকার। দেশের প্রথম মহিলা জিমন্যাস্ট হিসেবে জয় করলেন ব্রোঞ্জ পদক কমনওয়েলথ গেমস থেকে। বৃহস্পতিবার স্কটল্যান্ডের গ্লাসগো শহরে রীতিমতো ঝড় তুলে জয় করে নেন ব্রোঞ্জ পদক। দীর্ঘ কয়েক বছর ধরেই আন্তর্জাতিক আসর থেকে পদক জয়ের স্বপ্ন দেখে আসছিলেন ভারত সেরা মহিলা জিমন্যাস্ট ত্রিপুরার দীপা কর্মকার। হিটে সপ্তম স্থান পেয়ে ফাইনালে ছাড়পত্র পাওয়ার পর এদিন রীতিমতো ঝড় তুলে তৃতীয় স্থান দখল করেন। দীপা 94.066 পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক দখল করেন। কমনওয়েলথ গেমসে পদক জয়ের সুবাদে বিশ্বের ক্রীড়া মানচিত্রে ত্রিপুরাকেও অনেক উপরে একা তুলে নিলেন দেশের গর্ব দীপা। ওর পদক জয়ের খবর রাজ্য সংস্থার সভাপতি সমীর চক্রবর্তীকে প্রথম জানান জিমন্যাস্টিক ফেডারেশনের সভাপতি কান্ডারি। ওই খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের ক্রীড়া মহলে খুশির হাওয়া। দীপাকে অভিনন্দন জানান ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। বলেন, ওর জন্য আমরা গর্বিত, আমরাও পারি। দীপা তা প্রমাণ করল। তবে আরেকটু বেশি প্রত্যাশা ছিল। আশা করি এশিয়ান গেমসে সেই স্বপ্ন পূরণ করবে। বিশ্বের দরবারে ত্রিপুরাকে অনেকটা উঁচুতে তুললেন দীপা, মনে করেন ক্রীড়া পর্ষদের সচিব কমল সাহা। দীপাকে অভিনন্দন জানান রাজ্য জিমন্যাস্টিক সংস্থার সভাপতি সমীর চক্রবর্তী এবং সচিব দিলীপ ভট্টাচার্য। এদিন সন্ধ্যে থেকেই উজান অভয়নগরে নিজের বাড়িতে টিভির সামনে বসে খেলা দেখছিলেন দীপার বাবা সহ তার গোটা পরিবার। খেলার সময় যতই এগোচ্ছিল ততই যেন টেনশন বাড়ছিল। পরে মেয়ের গলায় পদক ঝুলছে টিভিতে দেখে গোটা পরিবার খুশিতে কেঁদে ফেলে। দীপাকে অভিনন্দন জানান অর্জুন পুরস্কারপ্রাপ্ত জিমন্যাস্ট মন্টু দেবনাথও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।